লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস হিমুর আজ শুনবেন তৃতীয় এবং শেষ পর্ব। গল্পটি পড়ছি আমি নিগার। আপনারা শুনছেন অডিও বুকস ইকো বাংলা। রাত 11টায় ইয়াদের সন্ধানে বের হলাম। ইয়াদ থাকে মিরপুর 10 নম্বরে সিএনবি গুদামে। গুদামের ভেতরে গাদাগাদি করে রাখা রাস্তার কালভার্টের সিরামিক স্ল্যাব, দেখতে বিশাল আকৃতির সিলিন্ডারের মতো। তার একটিতেই ইয়াদের সংসার। বাইরে থেকে ইয়াদ বলে ডাকতেই সে খুশি খুশি গলায় বলল, চলে আয়, মাথা নিচু করে ঢুকবি, দাঁড়া 1 সেকেন্ড, আমি বাতি জ্বালাই। সে কুপি জ্বালালো, আমি ঢুকলাম। ভক করে খানিকটা পচা দুর্গন্ধ নাকে ঢুকল। গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসছে রে ইয়াদ। প্রথম খানিকক্ষণ গন্ধ পাবি, তারপর পাবি না। মাথা নিচু করে ঢোক। সিলিন্ডার স্ল্যাবের এক মাথা পলিথিন দিয়ে মোড়ানো, অন্য মাথায় চটের পর্দা। নিচে পুরনো একটা কম্বল লম্বালম্বি করে বিছানো। কম্বলের উপর ইয়াদ হাসি মুখে বসে আছে। তুই আসবি জানতাম, ইচ্ছা করেই তোকে খবর দিইনি। তুই হচ্ছিস গ্রে হাউন্ড টাইপ, গন্ধ শুকে শুকে চলে আসবি। আমার সংসার কেমন দেখছিস? মন্দ না। মন্দ না মানে এক্সিলেন্ট। শীত টের পাচ্ছিস? না। পূর্ব পশ্চিমে মুখ করা, উত্তরি বাতাস ভেতরে ঢোকার কোনো উপায় নেই। মশা লাগছে? না। এক মুখ পলিথিন দিয়ে ঢাকা, অন্য মুখে চটের পর্দা, মশা ঢোকার কোনো উপায় নেই। এরকম আরামের জায়গার খোঁজ পেলি কোথায়? এর চেয়েও আরামের জায়গা আছে, ভাড়া বেশি। আমি বিস্মিত হয়ে বললাম, ভাড়া দিতে হয়? অবশ্যই দিতে হয়। এর ভাড়া কত? 2 টাকা। মাসে 2 টাকা? ইয়াদ বিরক্ত হয়ে বলল, তুই কি পাগল টাগল হয়ে গেলি? শায়েস্তা খার আমল ভেবেছিস? পার নাইট 2 টাকা। শীতকালে চার্জ বেশি, গরমকালে পার নাইট 1 টাকা। মাস চুক্তির কোনো ব্যাপার নেই। ভাড়া কে নেয়? সর্দার আছে। সর্দার নেয়, সিএনবির দারোয়ান নেয়, পুলিশ নেয়, অনেক ভাগাভাগি। পুরোপুরি জানি না। 2 টাকা ভাড়া দিয়ে কেউ থাকে? অবশ্যই থাকে, কোনোটা খালি নেই। তাছাড়া অনেক স্পেস, কোনোটায় পুরো ফ্যামিলি আঁটে। চা খাবি? তোর এখানে কি চা বানাবার ব্যবস্থাও আছে? আরে না, তবে কাছে পিঠেই আছে, ডাক দিলেই চা দিয়ে যাবে। চা, সিগারেট, পান। সুখে আছিস মনে হয়? অবশ্যই সুখে আছি, কোনো রকম চিন্তা ভাবনা নেই। কে কি বলল তা নিয়ে মাথা ব্যথা নেই। কি আরামের ঘুম যে হয়, তুই বিশ্বাস করতে পারবি না। আমার কি মনে হয় জানিস, আরামের ঘুম কি জিনিস এটা জানার জন্যেই আমাদের সবার কিছুদিনের জন্য হলেও ভিখিরি হওয়া উচিত। তার উপর ভিখিরিদের মধ্যে কমিউনিটি ফিলিং যা আছে তার তুলনা নেই। বাইরে থেকে আমাদের মনে হয় এক ভিখিরি অন্য ভিখিরিকে দেখতে পারে না। এটা খুবই ভুল কথা। সবাই সবার খোঁজ রাখে। ধর, সিগারেট খা। সিগারেট ধরেছিস? ধরেছি। হাইকোর্ট মাজারের কাছে এক রাতে গাঁজা খেয়েছি। 2 টান দিয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। উঠলাম সকালে। ইয়াদ গা দুলিয়ে হাসতে লাগলো। আমি বললাম, নিতুর কথা মনে হয় না? ইয়াদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না। একেবারেই না? তুই বলায় মনে পড়ল। ও কেমন আছে জানতে চাস না? ভালো আছে তো বটেই, খারাপ থাকবে কেন? তোর আসল কাজ কেমন এগুচ্ছে? এগুচ্ছে না অবশ্যই, আমি নিজেই গা করছি না, তারা তো কিছু নেই, হোক ধীরে সুস্থে। আগে ওদের মেইন স্ট্রিমের সঙ্গে মিশেনি, তারপর। ওদের মেইন স্ট্রিমের সঙ্গে এখনো মিশতে পারিসনি? ওরা খুব চালাক বুঝলি হিমু, চট করে ধরে ফেলে যে আমি ওদের একজন না, বাইরের কেউ। কিছু বলে না? না, কিচ্ছু বলে না, চুপ করে থাকে। তবে আমার মতো অনেকেই আছে। বলিস কি? নানান ধান্দায় ভিখিরি সেজে ঘোরে। বিদেশি আছে বেশ কয়েকটা, এর মধ্যে একটা আছে নেদারল্যান্ডের, বিরাট চোর। চা খাবি কিনা তা তো বললি না। খাবি? খাবো। ইয়া চটের পর্দা সরিয়ে ডাকলো, তুলসী, তুলসী, 2টা চা। তুলসীকে দেখে রাখ, অসাধারণ একটা মেয়ে। আমি আমার জীবনে এত ভালো মেয়ে দেখিনি। কি যে বুদ্ধি! তোর তো অনেক বুদ্ধি,
তোকেও সে এক হাটে কিনে অন্য হাটে বেচে ফেললে তুই টেরও পাবি না। তুলসীর বয়স কত? 7-8 হবে, বেশি না। ও কি ভিক্ষা করে? গাবতলী বাস স্ট্যান্ডে চা বিক্রি করে। তুলসীর বাবা আর সে দুজনের ভালো ব্যবসা, ভালো রোজগার। তুলসী চা নিয়ে ঢুকলো। মেয়েটার গায়ে সুন্দর গরম সোয়েটার, মাথার চুল লাল, স্বর্ণকেশী বালিকা। ইয়াদ বলল, তুলসী হলো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তুলসী আর চোখে আমাকে দেখল, কিছু বলল না। ইয়াদ বলল, চায়ের কাপ থাক, পরে নিয়ে যাবি। হিমু, তুলসীকে কেমন দেখলি? ভালো। মারাত্মক বুদ্ধি, কি করে বুঝলাম জানিস? তুলসী আমাকে বলল, দুজন লোক আমার উপর নজর রাখছে। আমি কিচ্ছু বুঝিনি। দুজন তাহলে তোর উপর নজর রাখছে? নিতুর কাণ্ড। আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখা হলো ওর অভ্যাস। কোন দিন দেখবি টুটি ফুটিকে নিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হলে কি করবি? ইয়াদ গম্ভীর গলায় বলল, সত্যি সত্যি উপস্থিত যদি হয় তাহলে বলবো, আমার সঙ্গে থেকে যাও নিতু। কি মনে হয় তোর, নিতু থাকবে? কিছু বলা যায় না, থাকতেও পারে। এখানে থাকাটা কিন্তু আরামদায়ক। এক রাত থেকে যা, তুই নিজেই টের পাবি। থাকবি? আমার দম বন্ধ হয়ে আসছে। কুপির ধোঁয়ায় দম বন্ধ হচ্ছে। কুপি নিভিয়ে দিলেই দেখবি আরাম। ইয়াদ ফু দিয়ে কুপি নিভিয়ে দিল। চারদিকে ঘন অন্ধকার। এমন অন্ধকার আমি আমার জীবনে দেখিনি। হিমু, ভিখিরিদের সঙ্গে আমার একদিন দুদিন থাকলে হবে না, অনেক দিন থাকতে হবে। এখনো ঠিকমতো ডাটা কালেক্ট শুরু করিনি, তবু অদ্ভুত অদ্ভুত তথ্য পাচ্ছি। একটা তোকে বলি, আমাদের ধারণা মাসের 1-2 তারিখের দিকে ভিখিরিরা বেশি ভিক্ষা পায়। লোকজনের হাতে বেতনের টাকা থাকে, তারা ভিক্ষা বেশি দেয়। ব্যাপার মোটেই তা না, সবচেয়ে বেশি ভিক্ষা পায় মাসের শেষ সপ্তাহে। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং। রিসার্চের অনেক কিছু আছে। যারা ভিক্ষা দিচ্ছে তাদের নিয়েও রিসার্চ হওয়া দরকার। এইদিকে কোনো কাজই হয়নি। ভিক্ষুকদের মধ্যে শ্রেণীভেদ আছে, এটা জানিস? জানি না, তবে আন্দাজ করতে পারি। নাস্তিকতা যে ভিখিরিদের মধ্যে সবচেয়ে বেশি, এটা জানিস? আজ করতে পারি। ফ্যামিলি স্ট্রাকচার ওদের ভেঙে পড়েছে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, আবার স্ত্রী অন্য কারোর সঙ্গে কিছুদিন থেকে স্বামীর কাছে ফিরে আসে। স্বামীর বেলাতেও এটা সত্যি। এরা সম্পূর্ণ নতুন ধরনের এক সমাজ তৈরি করেছে। সেই সমাজের আইন কানুন আলাদা। এরা যাযাবরদের মতো হয়ে যাচ্ছে। কোথাও এক নাগারে 3 রাতের বেশি থাকবে না, ঘুরে ঘুরে বেড়াবে। তোর কাছে ইন্টারেস্টিং লাগছে? লাগছে। ভিখিরিদের রোজগার সম্পর্কে আগে যে সমীক্ষা করেছিলাম সেটা পুরোপুরি ভুল। ভিখিরিদের মধ্যে নতুন মা যারা, তাদের বাচ্চার বয়স যাদের 2 মাস বা 1 মাস, তারা খুব ভালো রোজগার করতে পারে। তবে এইসব ক্ষেত্রে নতুন মার শরীর দুর্বল থাকে বলে বের হতে পারে না। বাচ্চাটা ভাড়া খাটে, 40 থেকে 50 টাকা দৈনিক ভাড়া। এত সব তথ্য পাচ্ছি যে তুই কল্পনাও করতে পারবি না। এইসব তথ্য নিতে নিতেই এক জীবন কেটে যাবে। এর মানে কি এই যে তুই তোর জীবন এই গর্তে কাটিয়ে দিবি? নিতুর কাছে ফিরে যাবি না? ইয়াদ হাই তুলতে তুলতে বলল, দেখি। আমি আজ যাচ্ছি। কাল আসবি? বুঝতে পারছি না, আসতেও পারি। তোর কিছু লাগবে? লাগলে বল, নিয়ে আসব। কিছু লাগবে না। টাকা পয়সা লাগবে? না। পকেটে রুমাল থাকলে রেখে যা, সর্দি হয়েছে, রুমালের অভাবে সামান্য অসুবিধা হচ্ছে। ইয়াদের কাছ থেকে বের হয়ে বড় রাস্তায় নেমে দেখি গাড়ি নিয়ে ম্যানেজার অপেক্ষা করছে। আমি বললাম, আপনি এখনো যাননি? চলে যান। আপনাকে পৌঁছে দিয়ে যাই স্যার। আমি হেঁটে বাড়ি ফিরব, পৌঁছে দিতে হবে না। আপাকে কি বলবো? আমি কয়েকদিনের মধ্যে তার সঙ্গে দেখা করব। যা বলার আমি তখন বলবো। উনি খুব অস্থির হয়ে আছেন স্যার। বুঝতে পারছি। আগামীকাল সকালের দিকে আসতে পারবেন? না। কবে নাগাদ আসবেন? ঠিক দিনটা বললে আমার জন্য ভালো হয়। আপা জিজ্ঞেস করবেন, কিছু বলতে না পারলে রাগ করবেন। ম্যানেজার হয়ে জন্মেছেন, বসের রাগ তো সহ্য করতেই হবে। ভিখিরি হয়ে জন্মালে কারোর ধার ধারতে হতো না। বেঁচে থাকছেন যাদের দয়ার উপর, তাদের সমীহ করতে হচ্ছে না। ইন্টারেস্টিং না? ম্যানেজার জবাব দিল না।
দুঃখিত চোখে তাকিয়ে রইল। বেচারার জন্য আমার মায়া লাগছে, কিন্তু কিছু করার নেই। নিতুর সঙ্গে দেখা করার সময় হয়নি, নিতুকে অপেক্ষা করতে হবে। রূপার চিঠি এসেছে। কি অবহেলায় খামটা মেঝেতে পড়ে আছে। আর একটু হলে চিঠির উপর পা দিয়ে দাঁড়াতাম। খাম খুলে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এত বড় কাগজে একটি মাত্র লাইন, তুমি কেমন আছো। নাম সই করেনি, তারিখ দেয়নি। চিঠি কোত্থেকে লেখা তাও জানার উপায় নেই, শুধু একটি বাক্য, তুমি কেমন আছো। প্রশ্নবোধক চিহ্নটি সাদা কাগজে কি কোমল ভঙ্গিতেই না আঁকা হয়েছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এবং সঙ্গে সঙ্গে মনে হলো রূপার আগের চিঠি পুরোটা পড়া হয়নি। কি লেখা ছিল সেই চিঠিতে কোনো দিনও জানা যাবে না, কারণ চিঠি হারিয়ে ফেলেছি। নিতুকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে। চিঠিটা নিতু পড়েছে, নিতুর কাছে যেতে হবে। যেতে ভরসা পাচ্ছি না, কারণ ইয়াদের খোঁজ পাচ্ছি না। সে তার আগের জায়গায় নেই। তুলসী মেয়েটি ছিল, সে কিছু জানে না। নিতু যাদের ইয়াদের পিছনে লাগিয়ে রেখেছিল তাদের ফাঁকি দিয়ে ইয়াদ সটকে পড়েছে। যে মানুষ ভোল পাল্টে ঢাকার ভিক্ষুকদের সঙ্গে মিশে গেছে তাকে খুঁজে বের করা খুব সহজ হবার কথা না। নিতু এবং তার আত্মীয় স্বজনরা সর্বশক্তি নিয়োগ করেছে। বিত্তবানদের শক্তি তুচ্ছ করার বিষয় নয়, এরা একদিন ইয়াদকে খুঁজে বের করবে। নিতু যখন তার সামনে এসে দাঁড়াবে তখন ইয়াদকে মাথা নিচু করে তার সঙ্গেই যেতে হবে, কারণ নিতুর আছে ভালোবাসার প্রচণ্ড শক্তি। এই শক্তি অগ্রাহ্য করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি, এই ক্ষমতা তিনি শুধু তার কাছেই রেখে দিয়েছেন। ইয়াদ কোনো সমস্যা না, সমস্যা হলো মোর্শেদ। সেও উধাও হয়ে গেছে। মজনু মিয়ার ভাতের হোটেলে সে খেতে আসে না, পুরনো বাসায় যায় না। তার আত্মীয় স্বজনদের ঠিকানা জানি না, তবে সে তার আত্মীয় স্বজনদের কাছে যাবে তাও মনে হয় না। সে একমাত্র এশার কাছেই যেতে পারে, কেন জানি মনে হচ্ছে তার কাছেও যায়নি। বড় শহরে হঠাৎ হঠাৎ কিছু মানুষজন হারিয়ে যায়, কেউ তাদের খোঁজ দিতে পারে না। মোর্শেদও কি হারিয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে? প্রকৃতি মানুষকে অনেক ক্ষমতা দিয়েছে, অদৃশ্য হবার ক্ষমতা দেয়নি। তবে মানুষের সেই অক্ষমতা প্রকৃতি পুষিয়ে দেবার ব্যবস্থাও করেছে। কেউ অদৃশ্য হতে চাইলে প্রকৃতি সেই সুযোগ করে দেয়। একদিন গেলাম এশাদের বাড়ি। এশাদ দরজা খুলে আনন্দিত গলায় বলল, আরে আপনি কেমন আছেন? ভালো আছি। ওই যে আপনি গেলেন আর খোঁজ নেই। দাদিমা রোজ একবার জিজ্ঞেস করে লোকটা এসেছে। উনি কি আছেন? না, নেই। আমার কি ধারণা জানেন? আমার ধারণা আপনি খোঁজ খবর নিয়ে আসেন, যখন দাদিমা থাকে না তখন উপস্থিত হন। আসুন, ভিতরে আসুন। আজ এশাকে অনেক হাসি খুশি লাগছে, মনে হচ্ছে তার বয়সও কমে গেছে। উজ্জ্বল রঙের শাড়ি পরেছে, তবে আজও খালি পা। ওই দিন আপনি দাদিমাকে হাসপাতালে নিয়ে গেলেন, ওনার ওষুধপত্র লেগেছিল, আপনি কিনে দিলেন। দাদিমা ওই টাকা আপনাকে দিতে চাচ্ছেন, সেই জন্যই তিনি আপনাকে এত খোঁজ করছেন। আমি দাদিমাকে বললাম, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ, টাকা দিলেও উনি নেবেন না। টাকা নেব না এই ধারণা আপনার কেন হলো? আপনাকে দেখে, আপনার কথাবার্তা শুনে মনে হয়েছে। আমি মানুষকে দেখে অনেক কিছু বুঝতে পারি। না, বুঝতে পারেন না। টাকা আমি নেব। সব মিলিয়ে 41 টাকা খরচ হয়েছে। আজ আমি টাকাটা নিতেই এসেছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ। বসুন, টাকা নিয়ে আসছি। এশা টাকা নিয়ে এলো, আমি উঠে দাঁড়ালাম। এশা বলল, আপনি বসুন। আমি আবার বসলাম। এশা বসলো আমার সামনে। সহজ গলায় বলল, আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি সামনের সপ্তাহে দেশের বাইরে চলে যাচ্ছি। আমেরিকার নিউ জার্সিতে আমার মেজো ভাই থাকেন, ইমিগ্রেন্ট। তিনি আমার জন্য গ্রিন কার্ডের ব্যবস্থা করেছেন। আমি তার কাছে চলে যাব। বাহ, ভালো তো। ভালো মন্দ জানি না, ভালো মন্দ নিয়ে মাথা ঘামাইনি। ভালো হবারই সম্ভাবনা। নতুন দেশে সম্পূর্ণ নতুন করে জীবন শুরু করতে পারবেন। এখানে থাকলে হঠাৎ হঠাৎ পুরনো স্মৃতি আপনাকে কষ্ট দেবে। হয়তো হঠাৎ একদিন মোর্শেদের সঙ্গে পথে দেখা হলো, আপনি কি বলবেন ভেবে পাচ্ছেন না, তিনিও ভেবে পাচ্ছেন না। কিংবা ধরুন খিলগাঁয়ে আপনাদের বাসার সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ মনে হলো, আরে
এই বাড়ির বারান্দার চেয়ার পেতে জ্যোৎস্না রাতে দুজন বসে কত গল্প করেছি। এসা আমাকে থামিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এসব আমাকে কেন বলছেন? এমনি বলছি। শুনুন হিমু সাহেব, আপনি খুব সূক্ষ্মভাবে আমার মধ্যে এক ধরনের অপরাধবোধ সৃষ্টি করার চেষ্টা করছেন। চেষ্টা করতে হবে কেন? আপনার ভেতরে এমনিতেই কিছু অপরাধবোধ আছে। দেশ ছেড়ে চলে যাবার পেছনে এই অপরাধবোধ কাজ করছে। সেটা নিশ্চয়ই দোষণীয় নয়? দোষণীয়। মানুষকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রাখে এমন একটি জিনিসের একটি হলো অপরাধবোধ। আপনি এই অপরাধবোধ ঝেড়ে ফেলুন। কিভাবে ঝেড়ে ফেলব? দেশ ছেড়ে যাবার আগে মোর্শেদ সাহেবের সঙ্গে একটা সহজ সম্পর্ক তৈরি করুন, কথা বলুন, গল্প করুন। তার একটি চাকরির ব্যবস্থা করে দেয়া যায় কিনা দেখুন। চাকরি খোঁজার ব্যাপারে আমি আপনাকে সাহায্যও করতে পারি। কিছু ক্ষমতাবান মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। হিমু সাহেব, আপনি নিতান্তই আজে বাজে কথা বলছেন। আমি এর কোনোটিই করব না। 11 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট। আমি অসম্ভব ব্যস্ত, তাছাড়া ইচ্ছাও নেই। টিকিট কাটা হয়েছে? হ্যাঁ, মেজুভাই টিকিট পাঠিয়েছেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, এসা, আপনি কিন্তু যেতে পারবেন না। আপনাকে থাকতে হবে এই দেশেই। তার মানে? মানে আমি জানি না। আমি মাঝে মাঝে চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পাই। আমি স্পষ্ট দেখছি আপনি মোর্শেদ সাহেবের হাত ধরে বিরাট একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছেন। আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? ভয় দেখাচ্ছি না। কি ঘটবে তা আগে ভাগে বলে দিচ্ছি। প্লিজ, আপনি এখন যান। আপনার সঙ্গে আমার কথা বলাই ভুল হয়েছে। শুনুন হিমু সাহেব, 11 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট। আপনার কোনো ক্ষমতা নেই আমাকে আটকানোর। প্লিজ এখন যান। আর কখনো এখানে এসে আমাকে বিরক্ত করবেন না। আমাকে 2টা টেলিফোন করতে হবে। রিক্সা নিয়ে তরঙ্গিনী স্টোরে উপস্থিত হলাম। নতুন ছেলেটা কঠিন চোখে তাকাচ্ছে। আমি বললাম, বল পয়েন্ট কিনতে এসেছি, এই নিন 10 টাকা। ছেলেটার কঠিন চোখে ভয়ের ছায়া পড়ল। সে আমাকে বুঝতে পারছে না বলেই ভয় পাচ্ছে। কয়েকদিন আগে এক ম্যানেজার সাহেবকে কলম কিনতে পাঠিয়েছিলাম, এসেছিল? ছেলেটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার চোখে ভয় আরও গাঢ় হচ্ছে। সেই কলমেও লেখা হচ্ছে না বলে আরেকটা কেনার জন্য আসা। ভাইজান, আপনার পরিচয় কি? আমার কোনো পরিচয় নেই, আমি কেউ না, আমি হলাম নোবডি। টেলিফোন ঠিক আছে? জি আছে। 2টা টেলিফোন করব। প্রথম টেলিফোন বাদলকে। বাদল চমকে উঠে চিৎকার করল, কে? হিমুদা না? কোত্থেকে টেলিফোন করছো? কোত্থেকে আবার? জেলখানা থেকে। জেলখানা থেকে টেলিফোন করতে দেয়? দেয় না, তবে আমাকে দিয়েছে। জেলার সাহেব ব্যবস্থা করে দিয়েছেন। তা তো দেবেনি, তুমি চাইলে। কে না বলবে? তোমার কতদিনের জেল হয়েছে? 6 মাস। সে কি, বাবা যে বলল 1 বছর? 1 বছরই হয়েছিল, ভালো ব্যবহারের জন্য মাফ পেয়েছি। তাহলে তোমার সঙ্গে আর 3 মাস পরে দেখা হবে? হ্যাঁ। আমার দারুণ লাগছে, গায়ে কাঁটা দিচ্ছে। তুই আমার একটা কাজ করে দে বাদল, একজন লোককে খুঁজে বের করে দে। তার নাম মোর্শেদ। কোথায় খুঁজবো? কোথায় যে সে আছে বলা মুশকিল, তবে আমার মনে হয় 132 নম্বর খিলগাঁয়ে একটা একতলা বাড়ির সামনে সে গভীর রাতে একবার না একবার আসে। ওই বাড়ির সামনে ফাঁকা জায়গাটায় সে একটা আম গাছ দেখতে পায়। আসলে কোনো আম গাছ নেই, কিন্তু লোকটা দেখে। গাছটা দেখার জন্যই সে প্রতি রাতে একবার সেখানে যাবে। আমার তাই ধারণা। বলো কি? ইন্টারেস্টিং ব্যাপার। জেল থেকে বের হয়ে তোকে সব গুছিয়ে বলবো। এখন তোর কাজ হচ্ছে ওই লোকটাকে বের করা এবং তাকে বলা সে যেন অবশ্যই 11 তারিখ বেলা 3টার আগেই এয়ারপোর্টে বসে থাকে। কেন হিমুদা? একজন মহিলা ওই সময় দেশ ছেড়ে যাবেন। লোকটার সঙ্গে মহিলার দেখা হওয়া উচিত। বলতে পারবি না? অবশ্যই পারবো। শুধু যে পারবো তা না, আমি নিজেও এয়ারপোর্টে যাব। তোকে যেতে হবে না, তুই শুধু খবরটা দে। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। মোর্শেদ সাহেবকে আমি নিজেও খুঁজে বের করতে পারতাম, কিন্তু আমার অন্য কাজ আছে। আমাকে যেতে হবে ইয়াদের সন্ধানে।
নিতুর সঙ্গেও দেখা করতে হবে। ইয়াদের বাড়ি সবসময় আলোয় ঝলমল করে। সন্ধ্যার পর থেকেই এরা বোধহয় সব কটা বাতি জ্বালিয়ে রাখে। আজ ওদের বাড়ি অন্ধকার। গেট থেকে গাড়ি বারান্দা পর্যন্ত, রাস্তার দুপাশে বাতিগুলি পর্যন্ত নেভানো। শুধু বারান্দায় বাতি জ্বলছে। আমি গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলাম, কেউ নেই নাকি? আপা আছেন। কুকুর দুটা কোথায়? টুটি ফুটি? ওরা বান্ধা আছে, ভয় নাই, যান। ভয় নেই বললে ভয় বেশি লাগে। আমি ভয়ে ভয়ে এগুচ্ছি। বারান্দায় বেতের চেয়ারে নিতুকে বসে থাকতে দেখলাম। আজ তার গায়ে সাদা রঙের শাড়ি, সাদা শাড়িতে নীল ফুলের সুতার কাজ। গায়ের চাদরটাও সাদা। সাদা রঙে মেয়েদের এত মানায়, আজ প্রথম জানলাম। নিতু আমাকে দেখে উঠে এলো, সহজ গলায় বলল, আসুন। ভালো আছেন? হ্যাঁ ভালো। এখানে বসবেন না ভেতরে যাবেন? বারান্দাই ভালো। হ্যাঁ বারান্দাই ভালো। আপনি কি লক্ষ্য করেছেন বেশিরভাগ সময় আমি বারান্দায় বসে থাকি? আমি লক্ষ্য করেছি। আপনার তাড়া নেই তো? আপনার সঙ্গে অনেক কথা আছে। আমি চা দিতে বলি? টুটিফুটিকে খাবার দিয়ে আসি। আমি খাবার না দিলে ওরা কিছু খায় না। নিতু উঠে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভেবেছিলাম নিতুকে খুব আপসেট দেখব, সেরকম মনে হচ্ছে না। আপসেট যদি হয়ে থাকে নিজেকে সামলে নিয়েছে। আমি লক্ষ্য করেছি ছোটোখাটো ব্যাপারে যারা অস্থির হয়, বড় ব্যাপারগুলিতে তারা মোটামুটি ঠিক থাকে। ঘরে তৈরি সমোচা এবং পট ভর্তি চা। ট্রে নিয়ে নিতুই এসেছে। এই কাজ সে কখনো করে না। খাবার আনার অন্য লোক আছে। সমোচাগুলি এইমাত্র ভাজা হয়েছে, খান, ভালো লাগবে। সঙ্গে টক দেব? না। টুটিফুটিকে খাবার দেয়া হয়েছে? দেয়া হয়েছে। ওরাও কি সমোচা খাচ্ছে? না, ওরা সেদ্ধ মাংস খাচ্ছে, হলুদ দিয়ে সেদ্ধ করা মাংস। দিনে ওরা একবারই খায়। আমি সমোচা খেতে খেতে বললাম, বিলেতি কুকুর একবার খায়, কিন্তু দেশিগুলি তো সারাক্ষণই খায়, কিছু পেলেই খেয়ে ফেলে। ট্রেনিং দেয়া হয় না বলে সারাদিন খায়। ট্রেনিং দিলে ওরাও একবেলা খেত। চা ঢেলে দেব? দিন। নিতু চা ঢেলে কাপ এগিয়ে দিল। আমি লক্ষ্য করলাম সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে নিতু কানে মুক্তার দুল পড়েছে। মিষ্টি হয়েছে? হয়েছে। নিতু চেয়ারে সোজা হয়ে বসল, বড় করে নিঃশ্বাস নিল। মনে হচ্ছে সে এখন কঠিন কিছু কথা বলবে। আপনি গিয়েছিলেন ইয়াদের কাছে? জি। তাকে বলেছিলেন পাগলামি বন্ধ করে ঘরে ফিরে আসতে? না। আমিও তাই ভেবেছি। আপনি তাকে দেখে খুব মজা পেয়েছেন। একজনকে শুধু কথায় ভুলিয়ে ভিখিরিদের সঙ্গে ভিড়িয়ে দেয়া সহজ কাজ না, কঠিন কাজ। সবাই পারে না, আপনি পারেন। নিতু হাই তুলতে তুলতে বলল, আমি ওকে কিছু বলিনি, কারণ বলার প্রয়োজন দেখিনি। কেন প্রয়োজন দেখেননি? ও ফিরে আসবে। ওর প্রতি আপনার ভালোবাসা প্রবল। সেই ভালোবাসা অগ্রাহ্য করার ক্ষমতা ওর নেই। বড় বড় কথা বলে আমাকে ভোলাতে চাচ্ছেন? না, যা সত্যি তাই বললাম। যা সত্যি তা আপনি কাউকে বলেন না, কারণ সত্যটা কি তা আপনি নিজেও জানেন না। আপনি বিভ্রম তৈরি করতে পারেন বলেই বিভ্রমের কথা বলেন। আমি খুব বিনীতভাবে আপনাকে একটা চিঠি লিখেছিলাম। আশা করেছিলাম আপনি আসবেন। আসেননি। ইয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছেন, তাও আমার কারণে যাননি। ইয়াদকে আপনি কানে মন্ত্রণা দিয়েছেন। তাকে বলেছেন যে দুজন লোক তার পেছনে লাগানো আছে, যে জন্য সে ভোররাতে সবার চোখে ধুলা দিয়ে পালিয়ে যায়। আমি কি ঠিক বলছি না? চুপ করে থাকবেন না, উত্তর দিন। আমি বললাম, একটা সিগারেট কি খেতে পারি? নিতু নরম গলায় বলল, অবশ্যই খেতে পারেন। আপনার বন্ধু গাঁজা খেয়ে মাঠে পড়েছিল, আপনি সিগারেট খাবেন না কেন? তবে ভাববেন না আপনাকে আমি সহজে ছেড়ে দেব। আপনাকে আমি কঠিন শাস্তি দেব। কি শাস্তি? আপনি তো ভবিষ্যৎ বলে বেড়ান, কাজেই আপনি নিজেই অনুমান করুন। দেখি আপনার অনুমান ঠিক হয় কিনা। অনুমান করতে পারছি না। চা খাবেন? আরেক কাপ? পটে চা আছে। না, আর খাবো না, আমি এখন উঠব। আর আপনি দুশ্চিন্তা করবেন না, ইয়াদ চলে আসবে।
সান্ত্বনার জন্যে ধন্যবাদ। নিতু হাসল, কিন্তু তার চোখ অসুস্থ মানুষের চোখের মতো ঝকঝক করছে। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। নিতু বলল, আপনাকে কি শাস্তি দেব তা না বলেই চলে যাচ্ছেন? অনুমান করতে পারছেন না? না। একটু চেষ্টা করুন, চেষ্টা করলেই পারবেন। পারছি না। আচ্ছা যান। নিতু উঠে দাঁড়ালো। আমি গেটের দিকে এগুচ্ছি এবং ভয় পাচ্ছি, অকারণ তীব্র ভয়। মনে হচ্ছে শরীর ভারী হয়ে এসেছে, ঠিকমতো পা ফেলতে পারছি না। গেটের প্রায় কাছাকাছি চলে যাবার পর বুঝতে পারলাম নিতু কি শাস্তি দিতে যাচ্ছে। একবার ইচ্ছে করলো চেঁচিয়ে বলি, না নিতু না। তার সময় পাওয়া গেল না। টুটি ফুটি উল্কার মতো ছুটে এলো এবং মাটিতে পড়ে যাবার আগে এক ঝলক দেখলাম বারান্দায় আঙুল উঁচিয়ে নিতু দাঁড়িয়ে আছে। ধবধবে সাদা পোশাকে তাকে দেখাচ্ছে দেবী প্রতিমার মতো। নিতু হিস হিস করে বলল, কিল হিম, কিল হিম। আমি বাস করছি অন্ধকারে এবং আলোয়, চেতন এবং অবচেতন জগতের মাঝামাঝি, টয়লাইট জোন। আমার চারপাশের জগৎ অস্পষ্ট। আমি কি বেঁচে আছি? আমাকে ঘিরে অনেক লোকের ভিড়। এটা কি কোনো হাসপাতাল? আমার কোনো ক্ষুধাবোধ নেই, কিন্তু প্রবল তৃষ্ণা। পানি বলে চিৎকার করতে ইচ্ছা করছে, চিৎকার করতে পারছি না। স্বপ্ন ও সত্য একাকার হয়ে গেছে। বাস্তব এবং কল্পনা পাশাপাশি হাত ধরাধরি করে এগুচ্ছে। আমি এদের আলাদা করতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। মোটা গম্ভীর স্বরে একজন কেউ বলছেন, হিমু সাহেব, হিমু সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জবাব দেবার দরকার নেই, জবাব দেবার চেষ্টা করবেন না, শুধু একটু আঙুল নাড়ানোর চেষ্টা করুন। আমি আপনার ডাক্তার। আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে পায়ের আঙুল নাড়ানোর চেষ্টা করুন। আমি প্রাণপণে পায়ের আঙুল নাড়াতে চেষ্টা করি, পারি কি পারি না বুঝতে পারি না। মোটা গলার ডাক্তার সাহেবের কথাও শুনতে পাই না। আশেপাশের সব শব্দ অস্পষ্ট হয়ে আসে। তখন গভীর কোনো নৈশব্দ থেকে আমার বাবার গলা শুনতে পাই। খোকা, খোকা, আমার কথা শুনতে পাচ্ছিস? শুনতে পেলে আঙুল ফাঙুল নাড়াতে হবে না, মনে মনে বল, শুনতে পাচ্ছি। তাহলেই আমি বুঝব। শুনতে পাচ্ছিস খোকা? পাচ্ছি। তুমি আমাকে খোকা ডাকছো কেন? তুমি তো নাম দিলে হিমালয়। তোর মা খোকা ডাকতো, এই জন্য ডাকছি। শোন খোকা, তোর অবস্থা তো কাহিল। টুটি ফুটি তোর পেটের নাড়ি ভুড়ি ছিঁড়ে ফেলেছে। আমি অবশ্যই খুব খুশি। তুমি খুশি? খুব খুশি। মহাপুরুষ হবার একটা ট্রেনিং বাকি ছিল, তীব্র শারীরিক যন্ত্রণার ট্রেনিং। সেটি হচ্ছে। আমি কি মারা যাচ্ছি? বলা মুশকিল। 50-50 চান্স। এটাও ভালো হলো। 50-50 চান্সে দীর্ঘদিন থাকার দরকার আছে। এ এক অসাধারণ অভিজ্ঞতা। বাবা, তুমি কি সত্যি আমার সঙ্গে কথা বলছো, না এসব আমার মনের কল্পনা? এটাও বলা মুশকিল। 50-50 চান্স। শতকরা 50% সম্ভাবনা পুরোটি তোর অসুস্থ থাকার কল্পনা। আবার 50% সম্ভাবনা আমি কথা বলছি তোর সঙ্গে। বেশিক্ষণ কথা বলতে পারবো না খোকা, ওরা তোকে মরফিয়া দিচ্ছে, তুই এখন ঘুমিয়ে পড়বি। আজ কি বার বাবা, কত তারিখ? জানি না, তোরও জানার দরকার নেই। আমি এবং তুই, আমরা দুজনই এখন বাস করছি সময়হীন জগতে। এই জগৎটা অদ্ভুত খোকা, ভারী অদ্ভুত। এই জগতে সময় বলে কিছু নেই, আলো নেই, অন্ধকার নেই, কিছুই নেই। আমার তারিখ জানা খুব দরকার। 11 তারিখ এশা চলে যাবে। মোর্শেদ সাহেবের এয়ারপোর্টে যাবার কথা, উনি কি গেছেন? এশা কি তার সঙ্গে ফিরে এসেছে? তুই কি চাস সে ফিরে আসুক? চাই। তাহলে ফিরে এসেছে। সময়হীন জগতের মজা হচ্ছে এই জগতের বাসিন্দারা যা চায় তাই হয়। সমস্যা হচ্ছে এই জগতের কেউ কিছু চায় না। হিমু সাহেব, হিমু সাহেব, আমি আপনার ডাক্তার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পেলে পায়ের আঙুল নাড়ুন। গুড,
ভেরি গুড। দেখি একবার হাতের আঙুল নাড়ান, কষ্ট হলেও চেষ্টা করুন। আপনি পারবেন, আপনি অবশ্যই পারবেন। ভেঙে পড়লে চলবে না, আপনাকে মনের জোর ধরে রাখতে হবে, সাহস রাখতে হবে। একসময় আমার জ্ঞান ফেরে, ডাক্তার চোখের বাঁধন খুলে দেন। আমি অবাক হয়ে চারপাশের অসহ্য সুন্দর পৃথিবীকে দেখি। ফিনাইলের গন্ধ ভরা হাসপাতালের ঘরটাকে ইন্দ্রপুরীর মতো লাগে। মায়াময় একটি মুখ এগিয়ে আসে আমার দিকে। ছোট মামা, আমাকে কি চিনতে পারছেন? আমি মোর্শেদ, চিনতে পারছেন? পারছি। এশা কোথায়? ও বারান্দায় আছে, ভেতরে আসতে লজ্জা পাচ্ছে। ওকে কি ডাকবো? না, ডাকার দরকার নেই। আপনি কথা বলবেন না ছোট মামা, আপনার কথা বলা নিষেধ। আমি কথা বলি না, চোখ বন্ধ করে ফেলি। আবারও তলিয়ে যাই গভীর ঘুমে। ঘুমের ভেতরই একটা বিশাল আম গাছ দেখতে পাই। সেই গাছের পাতায় ফোঁটা ফোঁটা জ্যোৎস্না বৃষ্টির মতো ঝরে পড়ছে। হাত ধরাধরি করে দুজন হাঁটছে গাছের নিচে, মানব ও মানবী। কারা এরা? কি ওদের পরিচয়? দুজনকেই খুব পরিচিত মনে হয়। কোথায় যেন দেখেছি, আবার মনে হয় না তো, এদের কোনোদিন দেখিনি। অনেক দূর থেকে চাপা হাসির শব্দ ভেসে আসে। আমি চমকে উঠে বলি, কে? আপনি কে? ভারী গম্ভীর গলায় উত্তর আসে, আমি কেউ না, আই এম নো বডি। শুনছিলেন লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস হিমু। আজ ছিল এর শেষ পর্ব। কেমন লাগলো গল্পটি? কমেন্টে লিখে জানাবেন। গল্পগুলো যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।